This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। শর্মিষ্ঠা, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা কার্যত ওঠবোস করছে। কিভাবে জানো? কান ধরে। আর কোথায়? স্কুলের প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবোস করাচ্ছেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। 9 মাস আগের এই সিসিটিভি ফুটেজ সামনে এনে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল জলপাইগুড়ি শহরের 153 বছরের পুরনো স্কুল সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়। যদিও ভিডিওটা ভুয়ো বলে ইতিমধ্যেই দাবি করেছেন তৃণমূল নেতা, কিন্তু এই নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গিয়েছে। বাংলায় শিক্ষকের সম্মান আদৌ থাকছে? কখনো তৃণমূল নেতার ঘাড় ধাক্কা, কখনো প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করানো। বারবার শাসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ। জলপাইগুড়ি শহরের 153 বছর পুরনো স্কুল সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়। সেখানকার প্রধান শিক্ষিকা সুতপা দাসকে চমক ধমক দিয়ে কান ধরে উঠবোস করাচ্ছেন তিনি জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এমনই অভিযোগ শুভেন্দু অধিকারী। আর তৃণমূল নেতাকে থামাতে তার পা ধরছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। 9 মাস আগের একটি সিসিটিভি ফুটেজ সামনে এনে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতেই দেখা যাচ্ছে কিভাবে একজন প্রধান শিক্ষিকাকে হেনস্থা করা হচ্ছে। সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দাবি, 9 মাস আগে স্কুল সংক্রান্ত কিছু বিষয়ে তার সাথে সৈকত চট্টোপাধ্যায়ের মতবিরোধ হয়। তৃণমূল নেতার নির্দেশে কাজ না করায় তাকে কান ধরে উঠবোস করানো হয়। কিন্তু শিক্ষা দপ্তরে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষিকার। ডিআই ম্যাডামের মাধ্যমে ওপরে জানিয়েওছি, একদম কমিশনারেট ডাইরেক্টরেট অবধি। তখন আজ অব্দি আমরা কোনো সুরাহা পাইনি। যেভাবে ভয় দেখানো চলছে, আমাদের জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ আছে হাইকোর্টে অলরেডি হ্যাঁ, কারণ আমার তো ডিপার্টমেন্ট আমাকে কোনো না পাইনি, এত মাস ধরে অপেক্ষা করছে। এই ঘটনার পরের থেকে কোনো মিটিং, যেহেতু ব্যাপারটি সাবজুডিস আমাদের এই যে ইয়ে নিয়ে, আমি অ্যাটেন্ড করিনি। তো সেখানে পরে মিটিংয়ের খাতায় দেখতে পাচ্ছি যে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে, সেটা আমার টিচার রিপ্রেজেন্টেটিভরা লিখছেন। আর যে সহকারী প্রধান শিক্ষিকা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তার অভিযোগ এই ঘটনার পর তিনি 3 বার পথ দুর্ঘটনার কবলে পড়েছেন। ঘটনাটা কবে ঘটেছিল? জানুয়ারি মাসের প্রথম দিকে, মানে এই বছরই। আমাদের বিভিন্ন রকম থ্রেড কালচার এবং ইভেন আমার 3 বার অ্যাক্সিডেন্ট হতে হতে মানে আমি বেঁচে গেছি। আর এই ছবি ভাইরাল হতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। উনি বারবার এই জিনিস করছেন এবং এই জিনিস করবার পুরস্কার দল ওনাকে দিয়েছেন। জলপাইগুড়ি পৌরপতি হিসেবে ওনার নাম ঘোষণা করেছেন। আসল কথা, এই দল এবং সরকার এটা অপরাধীদের সরকারে পরিণত হয়েছে, অপরাধীদের দলে পরিণত হয়েছে। যদিও তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায়ের দাবি ভিডিওটি ভুয়ো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈকত চ্যাটার্জির সাথে লড়াই নেমেছে। এই সুতপা দাস, যিনি হেডমিস্ট্রেস সুনীতিবালা, তিনি আরজি করের মুভমেন্ট ডেকেছিলেন, বড় পোস্ট করেছেন, মানে সরকারের বিরুদ্ধে বিরাট জিহাদটা, এবং তিনি স্কুলে করতে চেয়েছেন। আরজি করের মিটিং আমি করতে দিইনি, এটা একটা রাগ ছিল। উনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মিত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন। আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে, সোয়েটারের সাথে সোয়েটার মিলানোর চেষ্টা করছে, একটা প্রোগ্রামের সোয়েটারের সাথে একটা প্রোগ্রামের সোয়েটারকে মিলানোর চেষ্টা করছে। স্যার আশুতোষ বিদ্যাসাগরের বাংলায় শিক্ষকদের সঙ্গে এমন আচরণ। এরপরেও উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় তৃণমূল নেতৃত্বের কাছে পুরস্কার পাবেন পুরপ্রধান পদ। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, টিভি9 বাংলা। 26-এর অনেক আগে থেকে কি বীরভূমে খেলা শুরু হয়ে গেল, যে খেলায় পক্ষ প্রতিপক্ষ দুটো পক্ষই আসলে একটাই, তৃণমূল পক্ষ। সোমবার সিউড়ির গোপালপুরে এইভাবে তৃণমূলের দুপক্ষ একে অপরের দিকে তেড়ে গিয়েছে। হাতে লাঠি, ইট, তুমুল মারামারি। একদিকে কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতির লোকজন, উল্টো দিকে অনুব্রত মণ্ডলের অনুগামীরা। সূত্রের দাবি, অনুব্রত শিবিরের লোকজন মানে অঞ্চল সভাপতির ঘনিষ্ঠরাই মূলত এবার মার খেয়েছেন এবং তাদেরকেই পুলিশ পাল্টা ধরে নিয়ে গিয়েছে। তার 24 ঘন্টার মধ্যে দলেরই ব্লক সভাপতিকে হুঙ্কার এবার তৃণমূলের অঞ্চল সভাপতি।
মাথা ফাটা শুরু হবে। মাথা ফাটা, যদি কেউ মাথা ফাটাতে আসে মাথা ফাটবে। বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে মাথা ফাটাটা শুরু করেছে, তার নেতৃত্ব নিয়ে আমার প্রশ্ন আছে। আমাদের কাছে খবর আছে তিনি ভেতরে কিন্তু প্রাণে মেরে দেওয়ার জন্যও নিদান দিয়েছে। বর্তমান ব্লক সভাপতিকে আমরা মানতে পারবো না, এই একনায়কতন্ত্র আমরা মানতে পারবো না, মানতে পারছি না, মানতে পারবো না। বয়সটা অনেকটা বেশি হয়েছে, আমাদের থেকেও বড়, নেতৃত্ব জায়গায় দেওয়ার মতো সেই অবস্থা এখন আর নেই। খুনোখুনি রক্তারক্তি করতে করতে মনে হচ্ছে 2 নম্বর ব্লকে আমাদের আর সংগঠন করার প্রয়োজন নেই, কারণ ভোটের সময় দুপক্ষই মারপিট করে ওরা সবাই হয়তো দেশান্তর হয়ে যাবে। কিভাবে কাকে মারা যায়, কাকে কিভাবে ঘর থেকে বেরোতে না দেওয়া হয়, কুমার প্রধানকে হুমকি মারা হয় যাতে অঞ্চলে কাজ না করতে পারে। হাই লেভেল বুঝতে পেরেছে, বিশৃঙ্খলা করছে। অতএব সেই বিশৃঙ্খল পরিস্থিতিকে আবার যদি নতুন করে কেউ সূচনা করে, তাকে ঠকতে হবে, এটুকু বলতে পারি। জেলা পরিষদ সভাধিপতি ভার্সেস অনুব্রত মণ্ডল গোষ্ঠীর লড়াই, এ লড়াই তো দুপক্ষকেই মদত দেয় কালীঘাটের ওপর থেকে, এ থামবেটা কি করে? ভোট চান, ভোট যখন চান তাহলে রাস্তা তৈরি করুন, রাস্তা তৈরি করে আসুন, তারপর ভোট নিয়ে যান। সেই আশ্বাসটা দেওয়া হয় রাস্তা তৈরি, কিন্তু ভোটের পর আর রাস্তা তৈরি হয় না। কিন্তু অথচ দেখুন আলপথ দিয়ে কেমন এসআইআর এর ফর্ম পৌঁছে যায়। যেসব মানুষগুলোর আট পেটা খেয়ে দিন চলে তাদের কাছে এনুমারেশন ফর্ম যেন মঙ্গল গ্রহের বস্তু। ফর্মের কথা বললে মুখ চাওয়াচাই করেন। বাঁকুড়ার রানীবাঁধের শবর গ্রাম যেন বিচ্ছিন্ন দ্বীপ, এরা যেন মানুষ নয়, ভোটার। ভোট যখন এসেছে তখন আবার শবরদের কথা মনে পড়েছে। কয়েক কিলোমিটার উঁচিয়ে ব্রাত্যজনের কাছে পৌঁছে যাচ্ছেন সরকারি আধিকারিকরা, কিন্তু উন্নয়ন তার কিন্তু পৌঁছয়নি। এ যেন মানবিকতার রসিকতা। একদিকে মুকুটমণিপুরে উন্নয়নের ঝলকানি, সেখান থেকে মেরে কেটে 6-7 কিলোমিটার দূরে শবর গ্রামে উন্নয়ন মুচকি হাসে। পর্যটনের হাঁক দিয়ে আলপনা, বিরাট বিরাট চওড়া রাস্তা, সেই উন্নয়নের মুকুট খসে পড়ে রানীবাঁধের ঘাগরা গ্রামে। আমি যে আলপথের উপরে দাঁড়িয়ে রয়েছি, এই আলপথই হচ্ছে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের প্রত্যন্ত ঘাগরা শবরপাড়ায় যাওয়ার একমাত্র রাস্তা। 1.5 কিলোমিটার হাঁটা পথে এলে তবেই পৌঁছানো যায় ঘাগরা শবর নামপাড়ায়। শবরদের উন্নয়ন নিয়ে কত কথাই না হয়, সবাই বলেন কাছের লোক। আসলে কাছের লোক সাজা হয় ভোট এলে, অথচ তাদের কাছাকাছি হওয়ার সুযোগ নেই। গ্রামে পৌঁছানোর সামান্য রাস্তাটুকু হয় না, পথশ্রী সেখানে নিরুদ্দেশ। রাস্তা নাই, ভোটের সময় সবাই আসো, একটু আইল দিয়ে যদি আমাদের টুকু রাস্তা করে দিতে পারত তাহলে টুকু ভালো। গ্রামের শেষ প্রান্তে মাঠের ধার ঘেঁষে একটা ঘর, ঘর বলা ভুল, 4-5টা দেওয়ালের মধ্যে কয়েকটা মাটির, তাও আবার কোমর সমান উঁচু। এই একটা বাড়ি, যে বাড়ি থেকে সোজা মাথা তুলে বের হওয়াও কার্যত অসম্ভব। বাড়ির চালা খড়ের এক সময় ছিল, সেই খড় কার্যত পচে গেছে, তার উপরে কোনো রকমের ত্রিপলের ছাউনি। শবররা অন্যতম আদিম জনজাতি, তাদের একটা বড় অংশ খাস জমিতে বাস করেন, নিজেদের ভিটে ছাড়া আর কিছু নেই। বাঁকুড়া জেলায় শবর জনগোষ্ঠীর প্রায় 2600 মানুষের বাস। রানীবাঁধ, খাতড়া, ছাতনা, হিড়বাঁধ, রায়পুরের 19টি গ্রামে তাঁরা থাকেন, যাদের কারো রেশন কার্ড, কারো আবার আধার কার্ড নেই, কেউ কেউ ভোটার কার্ড করাতে পারেননি। সেই গ্রামে রাস্তা, আবাস না থাকা এসআইআর এর ফর্ম কিন্তু পৌঁছে গেছে, কিন্তু সেটা খায় না মাথায় দেয় তাই তো বুঝতে পারছেন না অনেকে। খাবারের দুশ্চিন্তায় এত কিছু কি আর মাথায় রাখার সুযোগ আছে? ফর্ম পেয়েছি, কিসের ফর্ম কি করে জানি, ফর্ম পেয়েছি, দিয়েছে তো কিসের দিয়েছে সেটা আমরা জানবো না। প্রকৃতির কোলে মানুষ, শবরদের জীবনের চাহিদা কম। এসআইআর দেখিয়ে দিল সেই শবররা আপনার আমার দেশে ভোটার হতে পেরেছেন, আজও মানুষের স্বীকৃতি পাননি। এসআইআর কার্যত এই বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের প্রত্যন্ত ঘাগরা শবরপাড়ায় আতঙ্কের সমার্থক আরও একটি শব্দ হয়ে উঠেছে। বাঁকুড়া ঘাগরা শবরপাড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। এবার যে গায়ের কথা বলবো সেই গায়ে কিন্তু 12 মাসে 13 পার্বণ নেই, উৎসব নেই, বাড়ি ছাড়ার যন্ত্রণা আছে। সরকার থেকে যে রেশনে চাল দেওয়া হয় তাতে তো বাড়ির সবার পেট ভরে না, ভুকা পেটে ভাতের খোঁজে তাই অন্য জেলায় নামাল খাটা, বছরে সেটা 4 বার।
মানুষ হিসেবে স্বীকৃতি না পেলেও তাদের তো মুনিশ হিসেবে চেনে পূর্ব বর্ধমান আর হুগলি। তাই সোনার ফসল জমিতে ফললেও পরন্ত হেমন্তে বিবর্ণ বাঁকুড়ার এই শবরটা। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের প্রত্যন্ত উপর ঘাগরা শবরপাড়া, সেই শবরপাড়ার একের পর এক ঘরের দরজা বন্ধ। এই এক ঘরের দরজা বন্ধ, এই আরেকটা ঘর, সেই ঘরের দরজা বন্ধ। শুধু তাই না, এই পাশাপাশি আরও বেশ কয়েকটা ঘর দেখাবো যে ঘরের দরজা বন্ধ। এই যেন ঘরে ঘরে লকআউট, বড় বড় তালা ঝুলছে। যাদের তালা ঝোলেনি তারা এসআইআর এর জন্য ফর্ম আসবে জেনে নানা উচাটন পিছুটান নিয়ে বসে আছেন। না হলে এতক্ষণে পূর্ব বর্ধমান বা হুগলির কোনো ধান বা আলু খেতে নেমে পড়তেন। পেটের জ্বালা, পেট তো আর মানবে না, না খাটলে কোনো উপায় নেই আমাদের। বছরে 4 বার যাওয়া হয়। একবার এই যে ঘন মাসে, একবার বর্ষার সময় রুতে যাওয়া হয়, মাঘ মাসে একবার রুতে যাওয়া হয়, কাটার সময় বৈশাখ মাসে দিয়ে আবার আলুর দেশে যাওয়া হয়। বাঁকুড়া রানীবাঁধের এই শবর গ্রামের অধিকাংশের নিজস্ব জমি বলে কিছু নেই। একসময় শবরদের জীবিকা ছিল শিকার, এখন জঙ্গল থেকে হয় কাঠ কেটে বিক্রি করতে হয়, নয়তো অন্য চাষির বাড়িতে মজুর খেটে এদের দিন গুজরান হয়। এখন কার্তিক মাস, ধান ওঠার সময়। শবর গ্রামের পাশে মাথা তুলেছে সোনার ফসল, কিন্তু পাশে থাকলেও সে ধানের আশে কে থাকবে? গ্রামেও কাজ নেই, তাই আবার নামাল মানে নিচু এলাকা বা জমিতে খাটতে যাওয়া। এসআইআর দরজায় কড়া নাড়ায় বন্ধ নামালে যাওয়া। তারা যেটা বলছেন যে দেরিতে যাওয়ার ফলে তাদের যে উপার্জন হয় প্রতি বছর, সেই উপার্জনে ঘাটতি হবে। বর্ধমান তো অর্ধেক চলে গেছে, তারপরে এখন এগুলো আরো করতে হবে, বাকি গেছে। আমরা এখন যাই না, আমরাও যাব। তো এটার জন্যই কি আটকে গেছেন? হ্যাঁ, আটকে গেছে এটার জন্য। যাব, হয়তো কাজ এগুলো না সারিয়ে দিলে কাগজপত্র, তারপরে যাওয়া হবে। নাকি গেছে? হ্যাঁ গেছে, অনেক আগে গেছে চলে। ওরা বেশি দিন কাজ হবে না, পরে গেলে ক্ষতি হবে তো। হতদরিদ্র শবর টোলায় গরম ভাতের গন্ধটাই স্বপ্নের মতো। একা তো কাজ নেই, এলাকায় কাজ নেই, কিন্তু এইটা সমস্যা আছে, আতঙ্কে আছে। কবে কাজ যাব, কবে আমার বাড়িতে ফর্মটা আসবে, এইসব নিয়ে ব্যাপার আছে। এদিকের মানুষ ম্যাক্সিমাম তারা বাইরে খাটতে যায়। সেন্ট্রালে উচিত ছিল সেই বিষয়গুলো আগে ভাবনা চিন্তা করে তারপরে এসআইআরটাকে লাগু করে। নিজের জমি নেই, 100 দিনের কাজ মিলবে কবে কারো জানা নেই। ভিন জেলায় কাজের রাস্তাও আপাতত বন্ধ। ফাঁপা উন্নয়নে হাঁপিয়ে উঠছে শবর গ্রাম। এরই মাঝে গণতন্ত্রের এসআইআর এসে পড়েছে পড়া ধরতে, আসলে যাদের পড়া দেওয়ার কথা। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। জমি আন্দোলনের ভূমি হিসেবে যে এলাকার পরিচয়, সেখানেই জমি নিয়ে যে বিস্তর গোলমাল। এলাকার নাম নন্দীগ্রাম। বামেদের ওয়াটারলু, 2021-এ তৃণমূল বিজেপির কুরুক্ষেত্র। 26-এর আগে সেই নন্দীগ্রামই ফের রণক্ষেত্র হওয়ার মশলা যোগাচ্ছে রেল প্রকল্পের জন্য জমিদাতাদের আন্দোলনকে ঘিরে। আমি বারবার বলি, ভুলতে পারি সবার নাম, ভুলবো না কো নন্দীগ্রাম। নন্দীগ্রামকে কোনো পক্ষই নাকি ভুলতে পারছে না। শহীদ দিবসে যখন নন্দীগ্রামে ঘটা করে তৃণমূল বিজেপির পিঠোপিঠি কর্মসূচি, তখন শহীদ বেদি থেকে কয়েক কিলোমিটার দূরে নন্দীগ্রাম 2 ব্লকে তুমুল বিক্ষোভ, রাস্তা অবরোধ। বছর পর্যন্ত আমাদের ল্যান্ড চলে গেছে, চাষাবাদ করতে পারছি না, জায়গাকে নষ্ট করে দিয়েছে, প্লাস এখনো আমাদের কর্মসংস্থান হয়নি। কিন্তু জমি আন্দোলনের ভূমিতে কেন জমি নিয়ে এত অশান্তি? 2010-এর জানুয়ারিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রকল্পের সূচনা করেন। 18.5 কিলোমিটার রেলপথের জন্য জমি অধিগ্রহণও করেছিল রেল। জমিদাতাদের দাবি, সেই সময় ঘোষণা হয়েছিল পরিবার পিছু একজনের চাকরি দেওয়া হবে। জমিদাতাদের একাংশের অভিযোগ, অনেকেরই চাকরি তো হয়নি, উল্টে কিছু লোককে ঘুরপথে চাকরির ব্যবস্থা করা হয়েছে। ভেতরে ভেতরে দেখলাম কিছু চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, তাদের কোনো জায়গা নেই, জায়গা পড়েনি, ওদের কোনো নাম কোনোদিন আমরা দেখিনি, কিন্তু ওরা হচ্ছে চাকরি পেয়ে যাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, আদালত চাকরি দেওয়ার নির্দেশ দিলেও তা মানা হয়নি।
এই নিয়ে বিধায়ক বা রেলের সঙ্গে কথা বলেও কাজ হয়নি বলে অভিযোগ। শুভেন্দুবাবু কেস করার কথা বললেন যে আপনারা কেস করুন, চাকরি দেওয়া হবে, কিন্তু কোর্টের অর্ডার নিয়ে এলাম, তা সত্ত্বেও কোর্টের অর্ডারকে এখন নাকচ করেছে। আমরা কাজ করছিলাম, স্থানীয় লোকরা এসে কাজ বন্ধ করে দিয়েছে ওদের। কেন, কি বলছে তারা? বলছে চাকরি পায়নি ওরা, কিছু পেমেন্ট বাকি আছে, এই পারপাসে বন্ধ আছে। 2021-এর মর্যাদার লড়াইয়ে নন্দীগ্রাম থেকে 1956 ভোটে জেতেন শুভেন্দু অধিকারী। 2023-এর পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের 17টি পঞ্চায়েতের মধ্যে 12টিতে জেতে বিজেপি। দুটি সমিতি দখল করে পদ্ম শিবির। 2024-এর লোকসভা ভোটের নিরিখে নন্দীগ্রাম থেকে 8,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। এই প্রেক্ষাপটে ভোটমুখী নন্দীগ্রামের রেল প্রকল্পের জমি নিয়ে বিস্তর জলঘোলা। আজকে চাকরি হচ্ছে না, এর জন্য দায়িত্ব কেন্দ্রীয় সরকার, এই এলাকার বিধায়ক, এরাই তো দায়ী। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এরাই দুর্নীতি করেছে। তারা এখনো চাকরি পায়নি, তাদের কাগজপত্রের ভুল আছে, সেটা যদি সংশোধন করে নেয় আইনি নির্দেশ দেবে এবং আইন মোতাবেক তারা চাকরি পাবে। নন্দীগ্রামের রেলের কাজ অনেক দিন ধরেই কার্যত থমকে। জমি দিয়েও না চলল ট্রেন, না হলো চাকরি। এই জমি আন্দোলনের ভূমিতে জমি নিয়ে নতুন করে আন্দোলন। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। শর্মিষ্ঠা, ওভারলোডের জন্য তোলাবাজি হয়, কিন্তু এখন তো দেখছি তোলাবাজির ওভারলোড অবস্থা। একদম তোলাবাজির ওভারলোড, এবং সেখানে কিভাবে হচ্ছে বিষয়টা, সেই সুন্দর মাথা মানুষে কোথায় কোথায় কাজে লাগানো হয় সেটা দেখুন। এই চক্রের মধ্যেই দেখুন, 35,000 টাকা দিলে নিয়ে যাওয়া হয় ওভারলোডের ট্রাক, তাতে নাকি বাধা দেয় না প্রশাসনও। মুর্শিদাবাদে এভাবে সক্রিয় দালাল চক্র, তাদের মাধ্যমে মোটর ভেহিকেলে বখরার টাকা পৌঁছে যাওয়ার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করছে আরটিওর আধিকারিকেরা। মাসে গাড়ি প্রতি 35,000 টাকা দিলেই কেল্লা ফতে। গাড়ি ওভারলোডেড থাকলেও ধরবে না প্রশাসন, সেই রফা করতে সক্রিয় দালাল চক্র। কিন্তু সেই চক্রের কথা ফাঁস করে দিলেন ট্রাক মালিকদেরই একাংশ। রবিবার রাতে বহরমপুর খাগড়াঘাট এলাকায় একটি ওভারলোডেড গাড়ি পাকড়াও করে প্রশাসন। সেই ট্রাকটিকে 83,000 টাকা জরিমানা করা হয়, আর তারপরেই ঝুড়ি থেকে বেরিয়ে পড়ে বেড়াল। ট্রাক মালিকদের দাবি, মুকুলেশ্বর শেখ নামে এক ব্যক্তিকে তারা নাকি প্রতি মাসে 35,000 টাকা করে দেন, যাতে ওভারলোডেড গাড়িতে কোনো জরিমানা না করা হয়। মান্থলি লাই 35,000 টাকা মাসে মুকুল, ঠিক আছে, এমবিআর থানা লিয়া কি লিয়া যায় না, আমাকে পারমিশন দিয়েছে মুকুল ওভারলোড চালানোর জন্য পয়সা, ওভারলোড চালানোর জন্য 35,000 টাকা 17,000 টাকা নিয়েছে মাসে, প্রতি মাসে। হ্যাঁ, দালাল এখানে আছে, সামনে আছে। সূত্রের খবর, দালালরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গাড়ির চালক ও মালিকদের খবর দেয় কখন কোন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে। টাকা নেওয়ার কথা অবশ্য স্বীকার করে নিয়েছে মুকুলেশ্বর নামে ওই দালাল। তবে সে নাকি দিলীপ নামে কোনো এক ব্যক্তির হয়ে টাকা তোলে। ওই দালালের দাবি, দিলীপ অবশ্য মোটর ভেহিকেলসের আধিকারিকদের হয়ে নাকি টাকা তোলেন। মুর্শিদাবাদে কোনো থানা পয়সা তোলে না, মুর্শিদাবাদে বড় এমবিআই কোনো মুর্শিদাবাদে কোনো থানা পয়সা তোলে না। দিলীপ এখানে পাবলিক লোক, দিলীপ আছে, মনিম আছে, সুরজ আছে, এরা এমবিআই দালাল পুষে দিয়েছে। যদিও টাকা নেওয়ার সব অভিযোগই অস্বীকার করেছেন আরটিও আধিকারিক। টাকা করে নিচ্ছিল ওভারলোড গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কি বলবেন? 35,000 টাকা করে নিচ্ছিল, 35,000 টাকা করে। একটু ওই যে গাড়ি তাহলে ওভারলোড চলছে কেন? ওই যে কিছু দালাল ঘুরে বেড়াচ্ছে। ওভারলোডেড ট্রাক বন্ধ করা নিয়ে বারবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরও বালি পাথর বোঝাই ওভারলোডেড ট্রাকের যে বারবারন্ত কমেনি তা এই ছবিতেই স্পষ্ট। সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রশাসনিক আধিকারিকরাই নাকি ঘুষ খেয়ে তাতে মদত দিচ্ছেন। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সরকারি তালিকাভুক্ত রপ্তানিকারকদের ফাঁদে পড়ে রাজ্য চিংড়ি চাষিদের সর্বনাশ, কয়েকশো কোটি টাকা প্রতারণা, সর্বশান্ত বহু চিংড়ি চাষি। প্রশাসনের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ। প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন চিংড়ি চাষি এবং ব্যবসায়ীরা। চিংড়ি চাষিদের সঙ্গেও প্রতারণা, কয়েক কোটি টাকা নয়, প্রতারণার পরিমাণটা কয়েকশো কোটি। রপ্তানিকারকদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ চাষিদের।
সরকারি স্বীকৃত এক্সপোর্টারদের দ্বারা কার্যত পূর্ব মেদিনীপুরে একাধিক চিংড়ি চাষিরা প্রতারিত হচ্ছেন। আর সেই প্রতারিত হওয়া এক্সপোর্টারদের কাছ থেকে যে আর্থিক মূল্য তা প্রায় 500 কোটি টাকা ছাড়িয়েছে। রাজ্যে মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় চিংড়ি চাষের রমরমা। একসময় বাগদা চিংড়ির চাষ হলেও পরবর্তীকালে লাভজনক ভেনামি চিংড়ি চাষ জনপ্রিয়তা লাভ করে। পূর্ব মেদিনীপুরের চিংড়ি শুধু রাজ্যের মানুষের চাহিদা পূরণ করছে না, জেলার বিস্তীর্ণ অংশে চাষ হওয়া চিংড়ি বিদেশেও যায়। লাভের আশায় লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে চিংড়ি চাষ করেছিলেন অনেকেই, কিন্তু রফতানিকারকদের ফাঁদে পড়ে চিংড়ি চাষিদের সর্বনাশ। দেনার দায়ে সর্বশান্ত বহু চিংড়ি চাষি। ফ্যাক্টরি মালিক হচ্ছে অমিত মুখার্জি। 18 সালে আমাদের মাছটা নেয়, আমাদের আর কিছু টাকা দিয়ে, আর বাকি টাকা আমাদের দেয়নি। না দেওয়ার জন্য আমাদের চাষ বন্ধ হয়ে যায়। আমরা মৎস্যমন্ত্রীকে জানিয়েছি, আমরা লোকাল জেলা সভাধিপতিকে জানিয়েছি, প্রাক্তন মৎস্যমন্ত্রী অখিলগিরিকে জানিয়েছি, জ্যোতির্ময় করবাবুকে জানিয়েছি এবং ডিএম এসপি দিদিকে বলেছি। তো 18 সাল থেকে আজ পর্যন্ত আমরা কোথাও কোনো সুরাহও পাইনি। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। বারবার মৎস্যমন্ত্রীকে জানানো সত্ত্বেও কোনো ফল হয়নি বলে অভিযোগ চিংড়ি চাষিদের। আমার সমস্ত এক্সপোর্টার মিলিয়ে 3,40,00,000 টাকা আমার টাকা ওখানে আটকে আছে এবং আমি খুবই নিঃস্ব হয়ে গেছি। কেন আমি খুব বাড়িঘর বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়ে ওনারা একটা ডেট দিয়েছেন, তারপরে এখন ইদানিং 2 বছর ধরে ওনারা ফোনই তুলছেন না। প্রশাসনে গেছি, দরবারও করেছি, অনেকবার গেছি, তো ওনারা কোনো সদুত্তর দিচ্ছেন না। এক্সপোর্টারের লাইসেন্স কারা দেন সেটা নিশ্চিতভাবে আপনারা জানেন। সেই লাইসেন্স যারা পেয়েছেন তারাই বিজনেস করছেন, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফার্মাররা এগিয়ে আসলে নিশ্চিতভাবে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের দাবি, এর জেরে বর্তমানে প্রায় 70% বিপন্ন চাষি চিংড়ি চাষ বন্ধ করে দিয়েছেন। প্রতারিত হওয়ার কারণে বর্তমান পূর্ব মেদিনীপুর জেলাতে যে পরিমাণ মাছের চাষ হতো সেই পরিমাণ অনেক কমে গেছে। সেই সমস্ত এক্সপোর্টারদের বিরুদ্ধে আমরা দপ্তরেও জানিয়েছি, দপ্তরের আধিকারিকের সঙ্গে বসে আলোচনাও করেছি। আমরা লিখিত আকারে অভিযোগ দেওয়া হয়েছে ডিরেক্টরের কাছে। তো উনি 2-1 বার বসেছেন, বসার পরে বলছেন যে না, এটা এক্ষুনি আমি করতে পারছি না। কেন, কিসের ভয়ে বা কি কারণ সেগুলো আমরা বুঝতে পারছি না। যদিও মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর দাবি, তিনি নাকি কোনো লিখিত চিঠি পাননি। একদল মাছ উৎপাদন করছে, করে বিক্রি করছে একজনকে, যে বিক্রি করছে সে 100 টাকার জায়গায় 10 টাকা দিচ্ছে, 50 টাকা দিচ্ছে। সেটা মন্ত্রী কি করবে? বলেছি আমি যারা টাকা দেয়নি আমি তাদের সম্পর্কে একটু আলোচনা করেছি, কিন্তু কি করবো, আমার তো এত ক্ষমতা নেই আমি তাদের বেঁধে নিয়ে আসবো। এগুলো এইসব কাজগুলো লিখিতভাবে যত জানাবে তত কাজটা এগোবে। ওরা আমাকে দুঃখের কথা বলেছে, লিখিতভাবে দেয়নি আমি যতদূর মনে পড়ছে। খোদ মৎস্যমন্ত্রী বলছেন তিনি কি করবেন। তাহলে কি পাশে দাঁড়ানোর সব প্রতিশ্রুতি মিথ্যে? শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই প্রায় 10,000 হেক্টর জমিতেই চাষ হয়। এর সঙ্গে প্রায় 55,000 চাষি এবং লক্ষাধিক মানুষের কর্মসংস্থান যুক্ত। কিন্তু রপ্তানিকারকদের ফাঁদে পড়ে বহু চাষিরই ভিটেমাটি বিক্রির মতো অবস্থা হয়ে গিয়েছে। কর্মসংস্থান হারিয়েছেন বহু মানুষ। তবুও কেন রপ্তানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? কিসের চাপে উদাসীন প্রশাসন? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।